এই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাকসুম আলম খান। যাচ্ছি তার কাছে। মাকসুম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মাকসুম, শুরুতেই যদি একটু জানতে চাই, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে গেছে। এই ম্যাচে আসলে সিরিজে সমতা ফেরানোর একটা লক্ষ্য বাংলাদেশের, সেখানেও কিন্তু আমরা ব্যাটিংটা যদি একটু দেখতে যাই, ব্যাটিংয়ে কিন্তু শুরুতেই টপ অর্ডার একেবারে ধসে পড়েছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? পারফরম্যান্স বিশ্লেষণ করার চেষ্টা করব, তবে তার আগে আমি আপনাকেই পাল্টা প্রশ্ন করি যে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এই পারফরম্যান্স নিয়ে যারা দর্শক আছেন, বাংলাদেশের ফ্যান যারা আছে, তারা কি লিখছেন, তাদের মতামত কি, এগুলো দেখেছেন? নিশ্চয়ই দেখেছি। প্রতিটা ম্যাচেই কিন্তু বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে দর্শকদের যে বিভিন্ন ধরনের ট্রলের যে বিষয়গুলো, যে এই বিষয়গুলো কিন্তু সবারই চোখে পড়ছে। জি, অনেক কিছু হয়তোবা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে যায়, কিন্তু অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে দর্শকরা যেহেতু ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশের দর্শকরা, তারা এই ক্রিকেটারদের এমন পারফরমেন্স, বিশেষ করে আমি বলবো যে একটা ম্যাচ আসলে দল হেরে যেতে পারে, যে কোনো দল যে কারো বিপক্ষে হেরে যেতে পারে, কিন্তু অ্যাপ্রোচটা যেইভাবে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের মতো, মানে যেই দলটাকে অনেকেই বলছে এই দলকে মানে এর আগে কোনোদিন খেলতে দেখেনি। ইভেন আমি যদি মাকসুম একটু আপনার সঙ্গে যোগ করি যে যুক্তরাষ্ট্রে কিন্তু ক্রিকেট নিয়ে এখন পর্যন্ত সেখানকার মানুষজন জানেই না, এমন মানুষও অনেক আছে। হ্যাঁ, মানে এই দলটা একেবারে আনকোড়া একটা দল। সেই দলের কাছে বিপক্ষে বাংলাদেশ যে অ্যাপ্রোচে খেলছে, সেইটা আসলে দর্শকদের কাছে একেবারেই ভালো লাগছে না, এবং তাদের এই ভালো না লাগাটা খুবই যৌক্তিক। এবার আমরা একটু পারফরমেন্স বিশ্লেষণে চেষ্টা করি। আজকের ম্যাচের যদি আপনি পারফরমেন্স বিশ্লেষণ করেন, আমি সবার আগে যে বিষয়টা বলবো, আপনি টপ অর্ডার ব্যাটিং এর কথা বলছিলেন। টপ অর্ডার ব্যাটিং এর যে অবস্থা আমরা একটু দেখে আসি, দুটো ম্যাচের কথাই দেখি। আমরা সাধারণত ওপেনার এবং হচ্ছে ওয়ান ডাউনে যারা খেলেন তাদেরকে আমরা টপ অর্ডার ব্যাটসম্যান বলি। এই টপ অর্ডার ব্যাটিং এর দুর্দশায় এই শিরোনামটা আসলে শুধু টি-20তে না, আপনি ওয়ান ডে বলুন, টেস্ট বলুন, সব ক্ষেত্রেই আমরা সেটা দেখি। টাইগার ক্রিকেট অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল টিম, ক্রিকেট টিম আসলেই এই কথাটা আমাদের হেডিং এ দিতেই হয়। তো ব্যাটসম্যান যারা আছেন, লিটন দাস দীর্ঘদিন ধরে তিনি আসলে অফ ফর্মে। তার প্রথম ম্যাচে তিনি 14 রান করে আউট হয়ে গেছেন, দ্বিতীয় ম্যাচে তিনি স্কোর একাদশে নেই। লিটন দাস এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা হয়েছে সেখানেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল তার এই অফ ফর্মের কারণে, কিন্তু ক্যাপ্টেন শান্ত বলেন বা টিম ম্যানেজমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে লিটন দাসের ওই যে প্রতিভাবান একজন ক্রিকেটার, এই কথাটাই সবসময় তার কথা উঠে। কোচ কিন্তু আসলে বিশ্বকাপে যাওয়ার আগে একটা ভিডিওতে বলে গেছেন যে লিটন দাস গড গিফটেড ক্রিকেটার। হ্যাঁ, এটাও কিন্তু সে বলে গেছে। তার প্রতিভার কথা সবসময় আলাপ হয়, কিন্তু এই বিশ্বকাপের আগ মুহূর্তে আসলে লিটনের যে পারফরমেন্স, সেটি দর্শকদের জন্য বা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো না। কিন্তু এই ম্যাচে তিনি নেই, তিনি বাদে যারা আছেন তাদের কথাও যদি আমরা ধরি, সৌম্য সরকার খেলছেন, সৌম্য সরকার প্রথম ম্যাচে 20 রান করেছেন, আজ গোল্ডেন ডাক। তানজিদ তামিম লিটন দাসের পরিবর্তে এই ম্যাচে খেলছেন। তানজিদ তামিম আসলে টি-20তে খুব একটা অভিজ্ঞ না এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তিনি জিম্বাবুয়ের বিপক্ষেই তার টি-20 অভিষেক হয়। এখন পর্যন্ত তিনি প্রথম ম্যাচে খেলেননি, আজ 19 রান করে আউট হয়েছেন। তার আসলে প্রুভ করার একটা জায়গা ছিল, যদিও তানজিদ তামিম আজ এই ম্যাচটি খেলেছেন, কিন্তু বাংলাদেশে আমরা দেখি সবসময় একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করে ওপেনিং স্লটটা সাজানোর চেষ্টা করা হয়। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, সৌম্যর সঙ্গে লিটনকেই চিন্তা করা হচ্ছে এখনো বিশ্বকাপের জন্য। তবে তানজিদ তামিমের সামনে সুযোগ ছিল মানে নিজের সেই ক্যালিবারটাকে প্রুভ করার বা জায়গাটাকে আরো পাকাপোক্ত করার। শান্তর কথা বলতে হয়, লিটন সৌম্যকে নিয়ে যেভাবে কথা হচ্ছে, শান্ত সেই জায়গাটায় হয়তো একটু। আমি মাকসুম আপনার কাছে এই প্রশ্নটা আসতাম যে শান্ত কিন্তু একেবারেই তার ফর্মে নেই, শান্তর সেই পারফরমেন্স আমরা একেবারেই দেখছি না। এই বিষয়টা কি দর্শকদের জন্য বিশ্বকাপের আগে আসলে কতখানি চিন্তার বিষয়? ইভেন যদি আমি একটু বলি যে আন্ডার পারফর্মিং যে টিম, সেই টিমটা নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ, সেখানে ক্যাপ্টেনের যদি এই দশা হয়, সেক্ষেত্রে তো চিন্তার কারণটা স্বাভাবিকভাবেই থাকবে সবার। জি, আমরা একটু আগে ওই নিউজটা শুরু হওয়ার আগে আমরা আলোচনা করছিলাম আমরা সহকর্মীরা, যে আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন নেই যে কোনো মেগা ইভেন্টে, আইসিসি ইভেন্টে, বিশ্বকাপে বাংলাদেশ দল আন্ডার পারফর্মিং কোনো ক্যাপ্টেনের নেতৃত্বে গেছে এবং সেখানে ভালো করেছে। যদি উদাহরণ হিসেবে টানা হয়, বেশি দূর যেতে হবে না, 2019 ওয়ানডে বিশ্বকাপ আমরা মাশরাফিকে, ফুল ফিট মাশরাফিকে পাইনি, এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ ভালো করেনি, যেই প্রত্যাশার জায়গা ছিল তার ধারে কাছেও যেতে পারেনি। ঠিক একইভাবে 2023 বিশ্বকাপে যদি ধরা হয়, সাকিব আল হাসানের, আমরা জানি চোখের তার একটা সমস্যা ছিল, ফিটনেস নিয়ে সমস্যা ছিল, সেই বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশ তাদের মানে প্রত্যাশার একেবারে ধারে কাছেও যেতে পারেনি। তো শান্তর জন্য লিটনকে যেমন বিশ্রাম দেওয়া হয়েছে, অনেকের কাছেই এই প্রশ্নটা আসছে, কিংবা অনেকেই এই সাজেশনটাও দিচ্ছেন যে শান্ত হয়তো কিছুটা বিশ্রাম নিয়ে
তার ব্যাটিং এ কোথায় সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে ভাবতে পারেন। যদিও একটা 36 রানের ইনিংস তিনি আজ এই ম্যাচে খেলেছেন, সেই 36 রান করতেও তিনি তার স্ট্রাইক রেট আসলে খুবই খারাপ। 34 বল তিনি খেলেছেন এবং বেশ ভুগছিলেন। মাকসুম, আমি আপনার কাছে যদি একটু লিটনের অফ ফর্ম নিয়ে জানতে চাই, যে লিটন এর আগের সিরিজে বিশ্রামে ছিলেন, এবারে তার পরিবর্তে আজকের দিনে কিন্তু একাদশে আমরা দুটো পরিবর্তন দেখতে পেয়েছি, সেখানে তানজিদ তামিমকে কিন্তু লিটনের পরিবর্তে নামানো হয়েছে। এই যে লিটনের অফ ফর্ম, এই অফ ফর্মটা তো অনেক দিন ধরেই রান খরায় ভুগছেন লিটন, এই বিষয়টা তো ডেফিনেটলি চিন্তার কারণ। এই জায়গাটা থেকে এখন পর্যন্ত আপনি যেটা বলছিলেন যে পরিকল্পনা কিন্তু এরকমই আছে যে শান্ত লিটন টপ অর্ডারে ব্যাটিং করবেন বা এরকম কিছু, সেটা যদি এই পারফরমেন্স লিটন যদি বজায় রাখে সেটা কতখানি আশাব্যঞ্জক হবে? হ্যাঁ, লিটনকে নিয়েই আসলে লিটন সৌম্যকে নিয়েই হয়তো এখনো টিম, আমরা যতটুকু জানতে পেরেছি যে টিম ম্যানেজমেন্ট তাদেরকেই প্রথম পছন্দ হিসেবে নিয়ে থাকেন অভিজ্ঞতার বিচারে, প্লাস দীর্ঘদিন তারা খেলছেন এবং একই সঙ্গে তাদের ব্যাটিং স্টাইল যেটা তারা যেভাবে তারা শুরু করেছেন, নাম ভার, সেগুলো বিবেচনায় লিটন সৌম্য এই জুটিটাকেই সবসময় চিন্তা করা হয়। লিটনের অফ ফর্মের বিষয়ে আপনি যদি একটু খেয়াল করে থাকেন, জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের একজন বোলার আছেন মুজারাবানি, ব্লেসিং মুজারাবানি, তার একটা ইনসুইঙ্গারে লিটন যেভাবে পরাস্ত হয়ে তার স্টাম্প উপড়ে গিয়েছিল, এরপরেও আমরা দেখেছি তার ওই যে ইনসুইং বলে ব্যাট এবং প্যাডের মাঝে যে গ্যাপটা থাকে, এটি নিয়ে আসলে তার আলাদাভাবে কাজ করার সুযোগ রয়েছে। এটি হচ্ছে লিটন দাসকে নিয়ে আমরা বললাম, কিন্তু এই ম্যাচে যারা খেলছেন সৌম্য কিংবা তানজিদ তামিম, তারাও আসলে, বিশেষ করে সৌম্য সরকার, তিনি একজন সিনিয়র ক্যাম্পেইনার বাংলাদেশে, তিনিও আসলে খুব একটা সেভাবে জ্বলে উঠতে পারছেন না এবং আজ যেভাবে আউট হয়েছেন সেটা তো আসলে দেখেছেনই, মানে কতটা বাজে শট খেলে বা সেভাবে শটই খেলতে পারেননি। মাকসুম, আপনি শুরুতেই বলছিলেন যে এই দলটার আসলে ব্যাটিং অ্যাপ্রোচ বা টি-20তে যে অ্যাপ্রোচটা প্রয়োজন, সেই অ্যাপ্রোচটা আসলে আপনি কতখানি দেখছেন এই বিশ্বকাপ সামনে রেখে? জি, আপনি পাশাপাশি আইপিএল হচ্ছে এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ হচ্ছে, কিংবা বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচও হচ্ছিল। বাংলাদেশের দর্শকরাই বলেন বা আমরা যেটা বলছিলাম যে পেশাদার সাংবাদিকতার জায়গা থেকে আমরা হয়তো বা ফ্যাক্টটা নিয়ে কথা বলি, কিন্তু তার বাইরেও শান্ত, লিটন কিংবা সৌম্য, তারা তো বাংলাদেশেরই প্রতিনিধি। যখন তারা খারাপ করেন তখন আমাদেরও আসলে খারাপ লাগে। তো এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ আসলে টি-20তে বাংলাদেশ এখন পর্যন্ত সেরকম টি-20 সুলভ ব্যাটিং বা টি-20 অ্যাপ্রোচে ব্যাটিং, সেইটা আমরা খুব বেশি ব্যাটসম্যানের কাছে দেখি না, বেশিরভাগই। মাকসুম, এবার আমি একটু বোলিং এ যদি তাকাতে চাই, বোলিং এর ক্ষেত্রে আজকে আরো একটা বোলিং ডিপার্টমেন্টে একটা পরিবর্তন ছিল, যেখানে আমরা তানজিম সাকিবকে দেখতে পেয়েছি। তানজিম সাকিবকে নিয়ে কিন্তু বিশ্বকাপের দলে তিনি কেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম সাকিবকে কেন নেওয়া হলো। সেখানে কিন্তু বেশ ব্যাখ্যাও আমরা দিতে শুনেছি, নির্বাচকদের দিতে শুনেছি। সেখানে তারা বলেছেন যে তার যে অ্যাগ্রেশনটা আছে, ওই অ্যাগ্রেশনটাই তাকে আসলে ভালো করার ক্ষেত্রে পাথেয় হতে পারে। সেই বিষয়টাকে আপনি এই সিরিজে দেখতে পাচ্ছেন কিনা? আপনার কথাতেই আসলে চলে আসলো, তানজিম সাকিব একটা ম্যাচই খেলেছেন এবং ইউএস এর বিপক্ষে পারফরমেন্স দিয়ে আসলে এটা খুব বেশি যাচাই করা যাবে না। তবে নির্বাচকরা যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, তানজিম সাকিবকে, তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের একজন বোলার এবং সেই ওয়ার্ল্ড কাপে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বোলিং অ্যাটাকে। তানজিমের সবসময় একটা বিষয় দেখা যায় যে তিনি খুব এগ্রেসিভ থাকেন, যতক্ষণ বোলিং করেন ততক্ষণ মাঠে অপোনেন্টকে, বিশেষ করে তার প্রথম দিককার স্পেলগুলোতে তিনি অপোনেন্টকে খুব চেপে ধরার চেষ্টা করেন এবং সেটা আমরা আজও দেখেছি। কোরি অ্যান্ডারসন খুবই অভিজ্ঞ একজন ব্যাটসম্যান, আমরা জানি তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলতেন এবং আফ্রিদির রেকর্ড ভেঙে ওয়ানডেতে 36 বলে সেঞ্চুরির একটা ওডিআই রেকর্ড গড়েছিলেন। সেই তাকে তিনি যখন মানে কোরি অ্যান্ডারসনের বিপক্ষে তিনি রান কনসিড করলেন, দেখতে পাচ্ছি যে 4 ওভার বোলিং করে সে 23 রান দিয়েছেন মাত্র। সেটার চেয়ে বড় কথা, কোরি অ্যান্ডারসনের বিপক্ষে আমরা যেটা দেখেছি যে বোলিং ভেরিয়েশন বা লাইন লেন্থের ভেরিয়েশন শুধু কোরি অ্যান্ডারসন না, পুরো স্পেলেই তিনি বজায় রাখার চেষ্টা করেছেন ভেরিয়েশনটা, যেটার জন্যই ওই অ্যাপ্রোচ বা অ্যাগ্রেশনের জন্যই আসলে সাইফুদ্দিনের পরিবর্তে আসলে তারা তানজিম সাকিবকে বিশ্বকাপের জন্য বিবেচনা করেছেন। মাকসুম, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে শরীফুল মুস্তাফিজ কিন্তু প্রথম ম্যাচটাতে ইউএস এর বিপক্ষে খুব একটা ভালো কিছু করতে আমরা তাদেরকে দেখিনি, কিন্তু আজকের ম্যাচটাতে মোটামুটি তারা একটা কামব্যাক করেছেন। এটা তো কিছুটা হলেও আমাদের জন্য আশাজনক। আমাদের পেস ডিপার্টমেন্টটা নিয়ে যেহেতু আমরা সন্তুষ্ট ছিলাম।
তাসকিনের না থাকাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে পেস বোলিং, আমরা অনেকদিন ধরেই বলছিলাম যে বাংলাদেশের গেল কয়েকটা বছরে যদি উন্নতির স্পষ্ট ছাপ থেকে থাকে তো সেটা হচ্ছে পেস বোলিংয়ে, এবং সেই পেস বোলিংয়ের আসলে নেতৃত্ব দিচ্ছিলেন তাসকিনের ইনজুরিতে পড়ে যাওয়াটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য বা টিমের জন্য একটা, আমি বলবো যে তারা এই জায়গাটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়, এবং তাসকিন এই সিরিজে খেলছেন না। শরীফুল, মোস্তাফিজ তারা যেহেতু লিডিং রোলটা তাদের হাতে, প্রথম ম্যাচে যেভাবে তারা খরুচে ছিলেন, আসলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জয়টাই কাম্য ছিল, খুব ভালোভাবে জয়টাই কাম্য ছিল, কিন্তু তাদের ওই খরুচে বোলিংয়ের কারণেই সেটা হয়নি। তো এরপরে আমরা যেটা দেখছি যে আজকের ম্যাচটাতে তারা ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এই আলোচনাটা করা মানে মোস্তাফিজ কিংবা শরীফুলের ক্যালিবারের বা নামের বা তারকা খ্যাতির বোলার যারা, তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, এটাও বলতে হচ্ছে, এটাও আসলে একটু খারাপ লাগার একটা বিষয়। মাকসুম, বাংলাদেশ দল নিয়ে আসলে আমরা কথা বলার তো অনেক কিছু আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ আমরা এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ মাকসুম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। আমরা কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে।